হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিবডি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং অবশ্যই আমি সেটাই তোমাদেরকে বলবো যেগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আজকের আমাদের টপিকটা হচ্ছে কি ইংলিশ পেডাগজির মেথড এবং অ্যাপ্রোচ। তো এই টপিকটা থেকে আমাদের সিটেটে প্রতি বছরই প্রশ্ন আসে, তো আমাদের এক্সামেও কিন্তু এই টপিকটা থেকে একটা বা দুটো প্রশ্ন আসবেই। তো যেগুলো বলবো সেগুলো একটু যদি জাস্ট মনে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, তাহলেই কিন্তু তোমাদের দেখবে পরীক্ষা কমন পেয়ে গেছো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব কি গ্রামার ট্রান্সলেশন মেথড। তো গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে আমরা কোন কোন জিনিসগুলোকে মনে রাখবো। তো প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে সবথেকে পুরনো মেথড। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে সবথেকে ওল্ডেস্ট মেথডের নাম কি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো কি গ্রামার ট্রান্সলেশন মেথড। তো এটাকে বলা হয় কি ট্র্যাডিশনাল মেথড বলা হয়, যেটা ইংরেজিতে বলা হয় ট্র্যাডিশনাল মেথড। এই মেথডের আর একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় ক্লাসিক্যাল মেথড। তাহলে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্লাসিক্যাল মেথড কাকে বলা হয়, তাহলে মনে রাখতে হবে গ্রামার ট্রান্সলেশন মেথডকে ক্লাসিক্যাল মেথড বলা হয়। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখানে ইউজ অফ মাদার টাং, অর্থাৎ এই মেথডে কী করা হয়, মাদার টাং অর্থাৎ মাতৃভাষাকে ব্যবহার করা হয়। ঠিক যেমন আমরা ইংরেজি শিখি, আমরা এখন বর্তমানে ইংরেজি শিখি কোন কোন মানে কোন মেথডে, অবশ্যই সেটা গ্রামার ট্রান্সলেশন মেথড। যতই আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক না কেন, তবুও আমরা কিন্তু ইংরেজি শিখি কী হিসাবে, গ্রামার ট্রান্সলেশন মেথড। তার কারণ দেখো, তোমরা যখন স্কুলে পড়েছো বা আমরা যখন স্কুলে পড়েছি, তখন দেখতে পেয়েছি যে কোনো শেয়ার কী করেছে, একটা লাইন পড়িয়ে দিয়েছে, তারপরে সেটার মানে বলে দিয়েছে। আমরাও ঠিক সেইভাবেই মুখস্থ করেছি সেই লাইনটাকে, তারপরে মানেটাকে। অর্থাৎ কোনো একটা ইংরেজি প্যাসেজের প্রত্যেকটা লাইন পড়ার সঙ্গে সঙ্গে সেটা ট্রান্সলেশন করেছি কোন ভাষায়, বাংলা ভাষায়, অর্থাৎ আমাদের মাতৃভাষায়। তাই এটা হয়ে গেল কি গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, তাহলে এইগুলো পরীক্ষায় প্রশ্ন হবে যে কোন মেথডে কি মাতৃভাষাকে ব্যবহার করা হয়, তাহলে এটার আনসার হবে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কোন কোন জিনিসের উপর ফোকাস রাখা হয়। ফোকাস রাখা হয় কিসের উপরে, রুলস, বিভিন্ন প্যাসেজের বা গ্রামারের রুলসের ওপরে, তার স্ট্রাকচারের ওপরে, রিটেন টেক্সট অর্থাৎ লিখিত বিষয়বস্তুর ওপরে, কম্প্রিহেনশন, রিডিং এবং রাইটিং। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কোন কোন জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়, গ্রামার ট্রান্সলেশন মেথডে গুরুত্ব দেওয়া হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রামার ট্রান্সলেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম স্পিকিংয়ের ওপরে কোনো জোর দেওয়া হয়নি, অর্থাৎ কি প্রোনাউন্সিয়েশনের ওপরে কিন্তু এখানে জোর দেওয়া হয়নি, এখানে জোর দেওয়া হয়েছে রিডিং এবং রাইটিংয়ের ওপরে। ওকে, আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, গ্রামার টট হচ্ছে কি ডিডাক্টিভলি, অর্থাৎ আমরা জানি ইন্ডাক্টিভলি আর ডিডাক্টিভলি, মানে গ্রামার শেখার দুটো পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় কি ডিডাক্টিভলি, যেটাকে বলা হয় অবরোহী, আর একটাকে বলা হয় আরোহী, যেটাকে বলা হয় ইন্ডাক্টিভলি। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে ডিডাক্টিভিলিটা কি, ডিডাক্টিভিলিটার প্রথমে সূত্র, তারপরে হচ্ছে কি উদাহরণ, প্রথমে সূত্র তারপরে উদাহরণ। অর্থাৎ এখানে বিমূর্ত থেকে মূর্তর দিকে যাচ্ছে, অর্থাৎ কি এখানে বিমূর্ত থেকে মূর্ত, অর্থাৎ প্রথমে হচ্ছে সূত্র তারপরে উদাহরণ। এটা কিন্তু মনে রাখতে হবে ডিডাক্টিভলির ক্ষেত্রে। আর ডিডাক্টিভলি পদ্ধতি গ্রামার শেখার ক্ষেত্রে একটি প্রাচীন পদ্ধতি, এটা মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি না। আরেকটা জিনিস এখানে মনে রাখবে তোমরা, স্পোকেন স্কিল ইজ নেগলেক্টেড। তাহলে এটাও পরীক্ষার প্রশ্ন যে স্পোকেনটাকে নেগলেক্ট করা হয় কোন পদ্ধতিতে, অর্থাৎ কোন মেথডে। তাহলে তোমরা আনসার করবে গ্রামার ট্রান্সলেশন মেথডে স্পোকেনটাকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে রিডিং এবং কিসের ওপরে, রাইটিংয়ের ওপরে। রিডিং এবং রাইটিংয়ের ওপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর এখানে মাদার টাং ইউজ করা হয়। জাস্ট এই পয়েন্টগুলোই মনে রাখবে, পরীক্ষা এর থেকেই কমন পেয়ে যাবে। নেক্সট মেথড দেখবো আমরা ডাইরেক্ট মেথড। তো ডাইরেক্ট মেথডটা কি দেখো, এটা ঠিক একটা গ্রামার ট্রান্সলেশন যেটা আমরা শিখলাম মেথড, গ্রামার ট্রান্সলেট মেথডের বিপরীত মেথড। অর্থাৎ এই মেথডকে বলা হয় কি গ্রামার ট্রান্সলেশন মেথডের বিপরীত, অর্থাৎ অপোজিট মেথড বলা হয়। তার কারণ কি দেখো, আমরা দেখেছিলাম গ্রামার ট্রান্সলেট মেথডে মাতৃভাষার প্রয়োগ করতে, কিন্তু ডাইরেক্ট মেথডে কোনোরকমভাবে মাতৃভাষা প্রয়োগ করা যাবে না। যে সমস্ত বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে কিন্তু মাতৃভাষা ইউজ করা যায় না। সেক্ষেত্রে যদি মাতৃভাষা ইউজ করা যায় তার কিন্তু ফাইন হয়। তো ঠিক এখানে ডাইরেক্ট মেথডকে ইউজ করা হয়। ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ টট ইন দ্য কি সেম ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে কাকে বোঝানো হয়? টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে যে ভাষা শিখবো, অর্থাৎ যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি, যদি হিন্দি হয় হিন্দি। টার্গেট ল্যাঙ্গুয়েজ বলতে শুধুমাত্র ইংরেজিকে বোঝায় না, যে ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটাকে বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ। সেটা জাপানি হতে পারে, চায়না হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ হিন্দি, তাই আমরা ইংলিশ। সেহেতু আমরা ইংরেজি ক্লাসে কিন্তু কোনোরকমভাবে আমরা অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র আমাদেরকে ইংরেজি ক্লাসে ইংরেজি ভাষাকেই ব্যবহার করতে হবে। যেমন একটা শব্দ লেখা আছে ফিলান্থ্রপিস্ট, যেটাকে আমরা বাংলাতে বলি যে ব্যক্তি মানুষকে ভালোবাসে। তো এখানে কিন্তু আমি বলতে পারবো না, একটা বাচ্চা বললো স্যার হোয়াট ইজ মিনিং অফ ফিলান্থ্রপিস্ট, তখন আমি বলতে পারবো না যে ফিলান্থ্রপিস্ট মিনিং হলো যে ব্যক্তি মানুষকে ভালোবাসে। এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না গ্রামার ট্রান্সলেশন ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে। তখন আমাকে কি বলতে হবে? দ্য ম্যান হু লাভ কি ম্যান, যে একজন ব্যক্তি যে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। এইভাবে আমাদেরকে কিন্তু বোঝাতে হবে, যেটা ইংরেজি শব্দটাকে ইংরেজি এক্সপ্লেনেশন দিয়েই বোঝাতে হবে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড। এক্ষেত্রে কোনো রকম মাতৃভাষার ইউজ করা যাবে না বা কোনো রকম ট্রান্সলেট করাও যাবে না। এই পদ্ধতিটাকে কি বলা হয়? ন্যাচারাল পদ্ধতি বলা হয়। তাহলে এটাও মনে রাখবে। তাহলে ন্যাচারাল মেথডের নাম কি? ন্যাচারাল মেথড বলা হয়, ডাইরেক্ট মেথডকে বলা হয় ন্যাচারাল মেথড বলা হয়। ল্যাঙ্গুয়েজ ইউজেস ইজ ফোকাস নট রুলস, এক্ষেত্রে কিন্তু কোনো রকম রুলসের ওপরে প্রয়োগ করা হবে না। তোমার ভুল হোক, তুমি বলো ইংরেজিতেই বলো, কিন্তু তোমার কোনো রকম নিয়ম কানুন এখানে দেখা যাবে না। ভুল হোক, মনের ভাব প্রকাশ করতে পারলেই হলো। এখানে মনের ভাবটা প্রকাশ করাই মেন ফোকাস উদ্দেশ্য, অর্থাৎ এখানে স্পিকিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে, এখানে স্পিকিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। আরেকটা বলছে কি ওরাল ড্রিলস এবং হচ্ছে কি ভোকাব ফোকাস। এখানে ওরাল ড্রিলস অর্থাৎ কি আমাদের যে স্পিকিংয়ের প্র্যাকটিস, সেটার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। পরীক্ষায় এগুলো বারবার জিজ্ঞাসা করা হয় যে কোন পদ্ধতিতে স্পিকিংয়ের ওপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই লিখবে কি ডাইরেক্ট মেথড। ওকে, ডাইরেক্ট মেথডে মাদার টাংকে একেবারে নেগলেক্ট করা হয়েছে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখানে যে গ্রামারটা শেখানো হয়, গ্রামারটা অবশ্যই শেখানো হয় ইন্ডাকটিভলি কথার অর্থ কি? যেখানে আমরা প্রথমে উদাহরণ দেব, তারপরে আমরা কী করব? সেখানে আমরা সূত্র প্রয়োগ করব। প্রথমে উদাহরণ, তারপরে সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি এখানে প্রথমে মূর্ত থেকে আমাদেরকে যেতে হবে কোথায়? বিমূর্তর দিকে, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত দিকে আমাদেরকে এগোতে হবে। ফোকাস অন স্পোকিং অ্যান্ড লিসেনিং, তাহলে এর আগে আমি বলে দিলাম যে এক্ষেত্রে কিন্তু লিসেনিং এবং স্পোকেন এবং লিসেনিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু প্রথমে আমরা দেখলাম কি গ্রামার ট্রান্সলেশনে রিডিং এবং রাইটিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। তাই এই মেথডটাকে বলা হয় কি অপোজিট মেথড অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। ওকে, জাস্ট এইটুকুই তোমরা মনে রাখবে, জাস্ট কমপ্লিট হয়ে যাবে। নেক্সট বলছে কি বাইল্যাঙ্গুয়াল মেথড, অর্থাৎ কি বাইল্যাঙ্গুয়াল, নাম শুনেই বুঝতে পারছো বাইল্যাঙ্গুয়াল, অর্থাৎ কি এখানে দ্বিভাষা ব্যবহার করা হবে। এখানে যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখছি সেই ল্যাঙ্গুয়েজটাও ব্যবহার করা হবে, আর তার সঙ্গে আমাদেরকে মাতৃভাষা ব্যবহার করা হবে। কিন্তু তোমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড আর বাইল্যাঙ্গুয়াল মেথডের মধ্যে পার্থক্যটা কোথায়? অবশ্যই রয়েছে। সেখানে আমরা দেখলাম গ্রামার ট্রান্সলেশন মেথডে মাতৃভাষা কিন্তু একজন শিক্ষকও ইউজ করতে পারে, একজন স্টুডেন্টও ইউজ করতে পারে। কিন্তু বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে স্টুডেন্ট কখনো মাতৃভাষা ইউজ করতে পারবে না, শুধুমাত্র শিক্ষক মহাশয় মাতৃভাষাকে ইউজ করবে বাইলিঙ্গুয়ালের ক্ষেত্রে। তো দেখো এই যে মেথডটা, এই মেথডটা আবিষ্কার করেছেন কে? এই আবিষ্কারকর্তার নামও পরীক্ষায় আসে, যেমন হচ্ছে কি সি জে ডডসন। এই নামটা মনে রাখবে, সি.জে. ডডসন। ওকে, বাইলিঙ্গুয়াল মেথড আবিষ্কার করেছেন সি.জে. ডডসন। এটাকে বলা হচ্ছে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ অ্যান্ড সামটাইমস। এখানে দেখো বলছে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ অ্যান্ড সামটাইমস ইন অর্ডার টু লেট দ্য চাইল্ড আন্ডারস্ট্যান্ড মাদার টাং ইজ ইউজ। অনেক সময় কি করা হয়, এখানে মাদার টাংকেও ইউজ করা হয়, কিন্তু ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় না। কিন্তু গ্রামার ট্রান্সলেশন ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি মাদার টাং ইউজ করা হয়েছিল, কিন্তু এখানে প্রয়োজন হলে তবেই ব্যবহার করতে হবে, নচেত না। আরেকটা দেখো এখানে বলছে চাইল্ড ডাজ নট ইউজ মাদার টাং। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষার কোশ্চেন।
ওকে, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন, এগুলো মনে রাখতে হবে যে বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে কখনোই একজন শিক্ষার্থী কখনোই তার মাতৃভাষাকে ইউজ করতে পারবে না। এক্ষেত্রে শিক্ষক ইউজ করবে কিভাবে দেখো, সেটাই আমি বলে দিচ্ছি। ওয়ানলি টিচার ইফ রিকোয়ার্ড ইউজ মাদার টাং। এখানে শিক্ষক মহাশয় যদি প্রয়োজন মনে করে মাদার টাং ইউজ করতে হবে, তবেই কিন্তু শিক্ষক মহাশয় ইউজ করবে। এই মেথডটাকে কি বলা হয়? স্যান্ডউইচ মেথডও বলা হয়। স্যান্ডউইচটা কি, তোমরা প্রত্যেকে স্যান্ডউইচ খেয়েছো না? অবশ্যই খেয়েছো। সেগুলো কি হয়, ওপরে একটা কি থাকে, ওপরে ময়দা দিয়ে তৈরি করা একটা রুটির মতন একটা আচ্ছাদন থাকে ওপরে, তার ভেতরে কিছু কি থাকে, তার ভেতরে বিভিন্ন সুস্বাদু খাবার দেওয়া থাকে, তারপরে আবার কিন্তু একটা ময়দা দিয়ে কিছু একটা জোড়া থাকে, তাই না? এরকম ঠিক এইভাবেই দেখো, প্রথমে থাকছে কি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরেজি। তারপরে এই যে ভেতর আমি জিনিসটা রাখছি এটাকে বলছে কি মাদার টাং, অর্থাৎ একজন শিক্ষক ইউজ করবে। তারপরে আবার টার্গেট ল্যাঙ্গুয়েজ, বোঝা গেল? তাই এটাকে বলা হয় কি স্যান্ডউইচ মেথডও বলা হয়ে থাকে, এটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা মেথড যেটা জানবো সেটা হচ্ছে কি অডিও লিঙ্গুয়াল মেথড, যেটাকে বলা হয় আর্মি মেথড। এটাও কিন্তু পরীক্ষায় আসে। কেন আর্মি মেথড বলা হয় সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই, শুধু মনে রাখবে আর্মি মেথড কাকে বলা হয়, অডিও লিঙ্গুয়াল মেথড। তাহলেই কিন্তু পরীক্ষায় আসলে 1 নম্বর তোমরা অনায়াসে পেয়ে যাবে। এখানে দেখো বলছে ফোকাস অন সেকেন্ড অ্যান্ড হচ্ছে কি সেন্টেন্স প্যাটার্ন। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে সাউন্ড অর্থাৎ কি অডিও মানে কি বুঝতে পারছো, সাউন্ড, অডিও মানেই সাউন্ড, অর্থাৎ এখানে সাউন্ডের ওপর জোর দেওয়া হচ্ছে। এখানে কিসের ওপরে, প্রোনাউন্সিয়েশনের ওপর জোর দেওয়া হচ্ছে। অডিও লিঙ্গুয়াল মেথডে প্রোনাউন্সিয়েশনের ওপর জোর দেওয়া হচ্ছে, আর এখানে সেন্টেন্স স্ট্রাকচারের ওপর জোর দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো যেন বারবার মুখস্থ করতে হবে যাতে গুলিয়ে না যায়। ফোকাস অন সাউন্ড এবং সাউন্ড স্ট্রাকচার প্যাটার্ন, অর্থাৎ কিসের ওপর জোর দেওয়া হচ্ছে, সাউন্ডের ওপর জোর দেওয়া হচ্ছে, তার সঙ্গে সেন্টেন্স প্যাটার্নের ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, ওরাল ড্রিলস প্রোনাউন্সিয়েশন, এক্ষেত্রেও তাই, যে ঠিক আমরা যেমন পেয়েছিলাম ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে ওরাল ড্রিলসের ওপর জোর দেওয়া হচ্ছে, ঠিক এখানেও তাই ওরাল ড্রিলস এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। সিমিলার অ্যাজ ডাইরেক্ট মেথড, কারণটা কি, কারণ ডাইরেক্ট মেথডে কিসের ওপর জোর দেওয়া হয়েছিল, এর আগেই বলেছিলাম ডাইরেক্ট মেথডে তোমার জোর দেওয়া হয়েছিল কিসের ওপরে, যে ওরাল ড্রিলসের ওপরে, প্রোনাউন্সিয়েশনের ওপরে। ঠিক এখানে অডিও লিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রেও তাই, যে তোমার এখানে প্রোনাউন্সিয়েশন এবং ওরালের ওপরে জোর দেওয়া হচ্ছে বলে এটাকে কি বলা হয়, সিমিলার টু ডাইরেক্ট মেথড। তাহলে এটাও পরীক্ষার প্রশ্ন, কোন মেথডকে ডাইরেক্ট মেথডের সঙ্গে তুলনা করা হয়েছে সিমিলারলিভাবে। সিমিলারলি যদি বলা হয় তাহলে লিখবে অডিও লিঙ্গুয়াল, যদি কন্ট্রারি বলা হয় তাহলে অবশ্যই হবে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন দেখে আনসার করতে হবে, ভুল করা যাবে না। তারপরে বলছে কি এখানে মেমোরাইজ অ্যান্ড থেকে রিপিটেশন, কোনো একটা টপিককে মুখস্থ করার জন্য বারবার রিপিটেশনের ওপরে জোর দেওয়া হয় এই ক্ষেত্রে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, LSRW আর ডেভেলপ ইন অর্ডারলি। এক্ষেত্রে কিন্তু বাইলিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে যে আমাদের যে 4টে দক্ষতা রয়েছে সেটা ক্রমিকভাবে, অর্থাৎ পর এটাও মনে রাখতে হবে পর কিন্তু ডেভেলপ করা হয়। LSRW অর্থাৎ কি লিসেনিং, তারপর হচ্ছে কি স্পিকিং, তারপর হচ্ছে কি রিডিং, তারপর রাইটিং, পরপর কিন্তু ডেভেলপ করা হয় কোন ক্ষেত্রে, অডিও লিঙ্গুয়াল মেথডের ক্ষেত্রে। পরীক্ষায় অপশনগুলো থাকতে পারে, প্রথমে থাকতে পারে যে রাইটিংয়ের দক্ষতা বাড়াতে হবে, তারপরে রিডিংয়ের, তারপরে লিসেনিংয়ের, এইভাবেও কিন্তু 4টে অপশান দিতে পারে। তো প্রথমে মনে হবে এটা কিন্তু ক্রমিকভাবে যাবে, অর্থাৎ LSRW অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং পরপর কিন্তু এখানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো হয় কোন ক্ষেত্রে, অডিও লিঙ্গুয়াল বা আর্মি মেথডের ক্ষেত্রে। জাস্ট এইটুকুই তোমরা মনে রাখবে। এরপরে কিন্তু এই টপিকের ওপরে MCQ আসবে, তারপরে কিন্তু দেখবে এই চ্যাপ্টারটা পুরো কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ যে কি ইমার্শন মেথড, ল্যাঙ্গুয়েজ ইমার্শন মেথড, এই মেথডটাতে কী কী আছে একটু মনে রাখো। বলছে লার্নার্স আর অ্যালাউড টু ইমার্স ইন হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোল ডে অ্যান্ড হি ইউজ ওনলি দিস ল্যাঙ্গুয়েজ টু লার্ন আদার্স সাবজেক্ট অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটি। তাহলে এখানে দেখো, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা ডাইরেক্ট মেথডের সঙ্গে এই মেথডের একটু পার্থক্য পাবো। আমরা দেখলাম কি ডাইরেক্ট মেথডে মাতৃভাষা ইউজ করা যাবে না, এইখানেও বলছে মাতৃভাষা ইউজ করা যাবে না, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইমার্স মেথডের ক্ষেত্রেও মাতৃভাষাকে ইউজ করা যাবে না। তাহলে পার্থক্যটা কোথায়, এখানে দেখো আমরা ওখানে কি দেখলাম ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে যেটা আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ, ধরো এখন আমার বাংলা ক্লাস হচ্ছে আমি বাংলা ভাষাতেই কথা বলবো, ডাইরেক্ট মেথড। ইংলিশ ক্লাস হচ্ছে আমি ইংরেজি ভাষাতেই কথা বলবো, এটা ডাইরেক্ট মেথড। আমি হিন্দি ক্লাস হচ্ছে আমি হিন্দি ক্লাসই মেথড লেকচার দেবো, এটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড। কিন্তু
এখানে দেখো বলা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইমার্সন মেথড, এক্ষেত্রে কী করা হবে, শুধুমাত্র আমাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ, আমি যে ভাষাটা শিখছি সেই ভাষাটাকে আমার সারাদিন ইউজ করতে হবে। আমি সারাদিনে যা সমস্ত অ্যাক্টিভিটি করব, আমি সাপোজ ধরো ফিল্ডে খেলা করছি, করতে করতে যে ভাষা আমি ইউজ করব সেই ইউজটা হবে কিন্তু ইংরেজি ভাষা, অর্থাৎ কি টার্গেট ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে হবে। অর্থাৎ সারা দিনে আমাকে একটা ক্লাসের যে কারিকুলাম রয়েছে, একটা স্কুলের যে কারিকুলাম রয়েছে, প্রত্যেকটা কারিকুলামের বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কিন্তু আমাকে এই টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এটাকে বলা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইমার্সন মেথড, অর্থাৎ সারাদিন আমাকে ওই একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইমার্সন মেথড। তাহলে পার্থক্যটা বোঝা গেল। এখানে বলছে টিচার্স অনলি ইউজ ইংলিশ, এক্ষেত্রে কী করবে, টিচার অনলি ইউজ হচ্ছে কি ইংলিশ, এক্ষেত্রে শিক্ষক মহাশয় শুধুমাত্র ইংরেজি ভাষাটা ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে বলছে কি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। এখানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলতে কী বোঝে দেখো, এতক্ষণ আমরা মেথড সম্পর্কে জানলাম, এবার আমরা কিন্তু অ্যাপ্রোচ সম্পর্কে জানবো। অর্থাৎ মেথড আর অ্যাপ্রোচটা কিন্তু একটু আলাদা, এটা পরীক্ষার প্রশ্ন নয়, তাই এ নিয়ে তোমাদেরকে জানতে হবে না, জাস্ট যেগুলো বলছি সেগুলো মনে রাখো। স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কী কী বলছে, যে ফোকাস অন সেন্টেন্স প্যাটার্ন এবং হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড হচ্ছে কি ওয়ার্ড অ্যান্ড হচ্ছে কি ফ্রেজ। তাহলে স্ট্রাকচার বলতে কী বোঝায়, স্ট্রাকচার মানে গঠন। অর্থাৎ একটা সাবজেক্ট আমি বললাম যে আমি ভাত খাবো, এখানে বলছি দেখো আমি, বাংলা ভাষা যেহেতু আমি বসবে মানে অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপরে কর্ম বসবে, তারপরে ভার্ব বসবে, এটা একটা স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচারাল মেথডের ক্ষেত্রে স্ট্রাকচারের উপরে গুরুত্ব দিতে হবে। যেমন ইংরেজি হলে কী হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ বিভিন্ন ফ্রেজের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, সঠিক ওয়ার্ডের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এগুলো কিন্তু রয়েছে কোথায়, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে। এগুলো কিন্তু পরীক্ষায় অপশানে লাইন তুলে প্রশ্ন আসবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ফোকাস অন সেন্টেন্স প্যাটার্ন, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড যে কি ফ্রেজ, এগুলোই কিন্তু একদম হবু লাইন তুলে দেবে পরীক্ষার প্রশ্নে। তখন এই লাইনটা যেখানে থাকবে সেটাই কিন্তু হবে আনসার। এটা কিন্তু আমি বারবার বলছি, একদম অন্ধের মতন মুখস্থ করবে। তারপর এখানে বলছে কি মাস্টারি ওভার হচ্ছে কি গ্রেডিয়েশন প্যাটার্ন সিলেকশন অ্যান্ড হচ্ছে কি গ্রেড স্ট্রাকচার। অর্থাৎ কি দেখো এক্ষেত্রে গ্রেডিং থাকবে, অর্থাৎ কি মাস্টারি ওভার গ্রেডিয়েশন, অর্থাৎ গ্রেডিয়েশনের ওপরে কী করা হবে, প্রভুত্ব বিস্তার, আধিপত্য দেখানো হবে। অর্থাৎ এই যে লাইনগুলো আমি বলছি, বুঝতে পারছো কি পারছো না এটা কোনো দেখার প্রয়োজন নেই, জাস্ট অন্ধের মতন মুখস্থ করে যাও, কারণ একদম অপশানে কিন্তু এইগুলোই তুলে দেবে, একটু বাইরে আসবে না বা একটু অন্যরকম আসবে না, একদম সেম টু সেম এক্সামে পাবে। তো এগুলো যেগুলো পাবে, যে অপশানে পাবে সেটা কিন্তু আনসার হয়ে যাবে, এটা আমি বারবার বলছি। তারপর হচ্ছে কি গ্র্যাডিয়েশন পুটিং ইন অর্ডার সেন্টেন্স, অর্থাৎ কি গ্র্যাডিয়েশন, তো পুটিং অর্ডার সেন্টেন্স মানে এখানে বলছে কি পুটিং অর্ডার সেন্টেন্স কথা তো স্ট্রাকচারের কথা বলছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, এগুলো কি বলছে যে অর্ডারলি সেন্টেন্সটাকে ইউজ করা হবে, জাস্ট এটাই। তারপর হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ বলতে কী বোঝায়, সিচুয়েশনাল টু হচ্ছে কি মেক লার্ন ইংলিশ, যেমন হচ্ছে কি এক্সাম্পল হচ্ছে কি চার্ট অবজেক্ট টেবিল, অর্থাৎ কি সিচুয়েশনাল। দেখো তুমি ধরো তোমার ক্লাসরুমে কী কী আছে, তোমার ক্লাসরুমে একটা বোতল আছে, সাপোজ ধরো একটা বোতল আছে, এর একটা বোতল, তো বোতল যেহেতু আছে তুমি বলে যে ইট ইজ এ বাটল বলে দিলে, তো একটা চেয়ার আছে তুমি বলে যে ইট ইজ এ চেয়ার, এইভাবে অর্থাৎ সিচুয়েশনালকে কাজে লাগিয়ে, অর্থাৎ বাস্তব পরিবেশকে কাজে লাগিয়ে তুমি শিশুদেরকে শিক্ষা দিচ্ছ, এক্ষেত্রে বাস্তব পরিস্থিতিটাকেই গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সিচুয়েশনাল অ্যাপ্রোচ। তারপর আমরা দেখব কি ইলেকটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কী কী পাবো, টিচার ইউজ এ ভ্যারাইটি অ্যান্ড যে কি মেথড, এক্ষেত্রে একজন শিক্ষক কী করবে, সমস্ত মেথডকে ব্যবহার করবেন, এক্ষেত্রে কোনো রকম পার্টিকুলার মেথড না, অর্থাৎ এক্ষেত্রে সমস্ত মেথডকে কম্পাইল হিসেবে ব্যবহার করবে শিক্ষক মহাশয়, এবং হচ্ছে স্ট্র্যাটেজি মেথোডোলজি ফর্ম হচ্ছে কি ভেরিয়াস ডিফারেন্ট অ্যাপ্রোচ ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য এম অ্যান্ড নিড অ্যাবিলিটি স্টাইল এবং লার্নার, অর্থাৎ শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এখানে শিক্ষক মহাশয় কী করবে, বিভিন্ন অ্যাপ্রোচকে বিভিন্ন মেথডকে ইউজ করবে। এই যে মেথড সেটা নাম হচ্ছে কি ইলেকটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ একজন ক্লাসে অনেক রকম ছাত্রছাত্রী আছে,
তো কেউ হয়তো বাংলা বুঝতে পারছে না বা হিন্দি বুঝতে পারছে না, কেউ বা ইংরেজি বুঝতে পারছে না, যে যেমনভাবে বুঝতে পারছে তাকে সেইভাবে শিক্ষক মহাশয় পড়াবেন। এই যে বিভিন্ন মেথডকে, বিভিন্ন অ্যাপ্রোচের যে কম্পাইলেশান, সেটাকে বলছে কি ইলেকটিভ অ্যাপ্রোচ। অর্থাৎ এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের সমস্ত মেথোডোলজি অর্থাৎ মেথড এবং অ্যাপ্রোচকে কম্বাইনভাবে প্রয়োগ করা হয়। ওকে, এটাও কিন্তু মনে রাখতে হবে, জাস্ট এইটুকুই মনে রাখো। যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর দেখো ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ। ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ কি কোনটা? এখানে বলছে কি ডিসকভার্ড বাই যে কি স্ট্যাফেন ক্রেসন অ্যান্ড যে কি ট্রেকি টেরু। এই নামটা কিন্তু মনে রাখতে হবে, যে ন্যাচারাল অ্যাপ্রোচকে আবিষ্কার করেছেন এই মেথডটা, অবশ্যই মনে রাখতে হবে স্ট্যাফেন ক্রেসেন এবং যে কি ট্রেসি টেরু আবিষ্কার করেছেন এই মেথডটাকে। এই নামগুলো একটু মনে রাখতে হবে। আর এখানে বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন জোর দেওয়া হয়েছে কোন মেথডের মাধ্যমে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ। তাহলে অ্যাপ্রোচটার নাম কি ন্যাচারাল অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ, যার মাধ্যমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে যে অ্যাকুইজেট করা হয় সেটাও কিন্তু দেখিয়েছেন কে স্ট্যাফেন ক্রেসন। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে। আর এক্ষেত্রে বলা হয়েছে কি, এক্ষেত্রে কিসের উপর ফোকাস করা হয়েছে, এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে ইনস্ট্রাকশান। অর্থাৎ কি আমরা জানি কোনো একটা ভাষাকে আয়ত্ত করা আর কোনো একটা ভাষাকে শেখা, তার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন আমাদের মাতৃভাষাকে আমরা আয়ত্ত করেছি কিসের মাধ্যমে? ইনস্ট্রাকশান। অর্থাৎ কি ইনস্ট্রাকশান কথা হচ্ছে কি ইন্টারাকশান, ইনস্ট্রাকশান না ইন্টারাকশান। অর্থাৎ কি ইন্টারাকশান মানে ভাব বিনিময়, কথোপকথন, এইগুলোর মাধ্যমে। অর্থাৎ ঠিক আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকেও আমরা সেভাবে শিখতে পারবো যদি আমরা রিচ এনভায়রনমেন্ট পাই। যদি আমরা রিচ এনভায়রনমেন্ট পাই তাহলে কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকেও অ্যাকুইজিশন করতে পারবো। তার জন্য প্রয়োজন কি ইন্টারাকশান। ইন্টারাকশান কার সঙ্গে প্রয়োজন? বন্ধু বান্ধব হতে পারে, গৃহ পরিবারের পরিবেশের বিভিন্ন মানুষের সঙ্গে হতে পারে। তো এইগুলোভাবে আমরা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন করতে পারবো। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ধারণা কে দিয়েছেন? স্ট্যাফেন ক্রেসন। তার পদ্ধতিটার নাম হচ্ছে কি ন্যাচারাল অ্যাপ্রোচ। তারপর আমরা দেখব কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা কিন্তু সবথেকে আধুনিক, সবথেকে বেস্ট মেথড। পরীক্ষা যদি প্রশ্ন আসে সবথেকে বেস্ট মেথড বা বেস্ট অ্যাপ্রোচের নাম কি, তাহলে অবশ্যই অ্যান্সার করবে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ। আর যদি সবথেকে বলা হয় ওল্ডেস্ট, তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড অবশ্যই পেয়ে গেলে। এটাকে বলা হয় কি বেস্ট অ্যাপ্রোচ বলা হয়। ফোকাস অন কিসের ওপর জোর দেওয়া হচ্ছে? কমিউনিকেশান। অর্থাৎ কি মনের ভাব প্রকাশের উপরে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ যত বেশি আমরা কমিউনিকেট করতে পারবো তত বেশি আমরা ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করতে পারবো, এটা কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ স্পোকেন ইংলিশ কিন্তু কখনোই আমরা ক্লাস করে শিখতে পারি না বা প্র্যাকটিস যতক্ষণ না করব। আমাদের ভুল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদিন দেখা যাবে আমরা কিন্তু সঠিকটা শিখতে পেরেছি। তাই এখানে কমিউনিকেশনের ওপরে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আর কিসের ওপর জোর দেওয়া হয়েছে? আর জোর দেওয়া হয়েছে ডায়লগ। ডায়লগ কথার অর্থ কি আমরা জানি যে ভাব বিনিময়। যে ডায়লগ আমরা লিখি কি রাম বলছে হাউ আর ইউ, শ্যাম বলছে আই অ্যাম ফাইন। রাম বলছে, আবার বলছে শ্যাম বলছে তুমি কেমন আছো, ও ও বলছে আমি ভালো আছি। তোমার এখন কি অবস্থা? সে বলছে আমার এই অবস্থা। অর্থাৎ কি ডায়লগ রাইটিং। অর্থাৎ ডায়লগের মাধ্যমে কিন্তু এই দক্ষতাটাকে বাড়িয়ে তোলা হয়। অর্থাৎ কমিউনিকেটিভ অ্যাপ্রোচে কিন্তু ডায়লগের উপরে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। আরেকটা মনে রাখবে, এই মেথডটাকে বলা হয় কি স্টুডেন্ট সেন্ট্রিক মেথড বা চাইল্ড সেন্ট্রিক মেথড। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ইংরেজি শেখার ক্ষেত্রে কোন মেথডটিকে চাইল্ড সেন্ট্রিক মেথড বলা হয়, তাহলে অবশ্যই মনে রাখতে হবে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ সিএলটি কথার অর্থ হচ্ছে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সিএলটি মানে হচ্ছে কি সিএলটি, এই ফুল ফর্মটাও জিজ্ঞেস করে, সিএলটির ফুল ফর্ম কি? সিএলটির ফুল ফর্ম হচ্ছে কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর এসএলটির ফুল ফর্ম কি? এসএলটির ফুল ফর্ম হচ্ছে কি স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ টিচিং। এটাগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা মনে রাখবে, এখান থেকে এখানে মনে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইউজেস, এখানে ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। আরেকটা এখানে মনে রাখবে LSRW। যদি কোনো অপশানে LSRWর উপরে ফোকাস দেওয়া হচ্ছে বলে অপশান থাকে, তাহলে অবশ্যই তোমরা আনসার করবে কি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। বা পরীক্ষার প্রশ্ন যদি আসে নিচের কোনটি কমিউনিকেটিভ অ্যাপ্রোচের বৈশিষ্ট্য, তাহলে যদি অপশানে LSRW থাকে অর্থাৎ 4টে দক্ষতা থাকে, তাহলে সেটাই হবে আনসার। কোনো দিকে নজর দিবে না, চোখ বন্ধ করে ওটাকেই আনসার করবে।
আর যদি অল অফ দিস অ্যাবভ থেকে তাহলে সেই দিকটা প্রত্যেকটাকে আনসারকে আমাদেরকে ফলো করতে হবে। আর একটা বলা হচ্ছে কি অপোজিট অফ দ্য যে স্ট্রাকচারাল মেথড, তাহলে এটাও মনে রাখতে হবে স্ট্রাকচারাল মেথডের বিপরীত মেথডের নাম কি, তাহলে হবে কি সিএলটি মেথড। এসএলটি মেথডের বিপরীত হচ্ছে কি সিএলটি মেথড, এটাও কিন্তু পরীক্ষার প্রশ্ন। আরেকটা আছে লাস্ট মেথড, সেটা হবে কি ডক্টর ওয়েস্ট নিউ মেথড। ডক্টর ওয়েস্ট নিউ মেথড এটা আবিষ্কার করেছেন কে, ডক্টর কি মাইকেল ওয়েস্ট আবিষ্কার করেছেন। এটার উপরে কিসের উপর জোর দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। অপোজিট অফ ডাইরেক্ট মেথড, এটা কিন্তু ডাইরেক্ট মেথডের উপরে, ডাইরেক্ট মেথডের বিপরীত, এটা হচ্ছে ডাইরেক্ট মেথডের বিপরীত। ওকে, তো ফোকাস অন সাইলেন্ট রিডিং, এক্ষেত্রে কিসের ওপর জোর দেওয়া হয়েছে, রিডিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম কি ডাইরেক্ট মেথডে কার ওপর জোর দেওয়া হয়েছিল, লিসেনিং এবং স্পিকিংয়ের ওপর জোর দেওয়া হয়েছিল। আর এখানে জোর দেওয়া হয়েছে কিসের ওপরে, এখানে জোর দেওয়া হচ্ছে শুধুমাত্র রিডিংয়ের ওপরে। সে রিডিংটা কী হবে, লাউড রিডিং না, সেটা হবে কি সাইলেন্ট রিডিং। এটাও কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডক্টর ওয়েস্ট কি মাইকেল ওয়েস্ট কার ওপর জোর দিয়েছিলেন, কি পরীক্ষা অপশান থাকতে পারে সাইলেন্ট রিডিং, লাউড রিডিং, বোথ, নান অফ দিস অ্যাবভ। তাহলে আনসার হবে কি সাইলেন্ট রিডিং। ওকে, আরেকটা এখানে মনে রাখবে ইগনোর দেওয়া হচ্ছে কি স্কিল অফ দ্য লিসেনিং, এক্ষেত্রে কিন্তু লিসেনিংয়ের ওপরে কিন্তু জোর দেওয়া হয়নি, অর্থাৎ ইগনোর করা হয়েছে লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। এই যে তিনটে দক্ষতা রয়েছে, এই তিনটে দক্ষতার ওপরে কিন্তু এগুলোকে ইগনোর করা হয়েছে এই মেথডে। শুধুমাত্র এক্ষেত্রে সাইলেন্ট রিডিংয়ের ওপরে জোর দেওয়া হয়েছে। এটাও প্রশ্ন পরীক্ষায় যে কোন মেথডে শুধুমাত্র লিসেনিং রিডিংকে জোর দেওয়া হয়েছে, বাকি তিনটোকে ইগনোর করা হয়েছে, তাহলে সেটার আনসার হবে কি ডক্টর ওয়েস্ট মেথড। ওকে ওকে বন্ধুরা, এই ছিল আজকের আমাদের থিওরি ক্লাস। গ্রামার, ল্যাঙ্গুয়েজের মেথড এবং অ্যাপ্রোচ পুরোটাই কমপ্লিট করলাম। তোমরা খাতায় লিখে নিতে পারো। যাদের পিডিএফের প্রয়োজন রয়েছে তারা আমাকে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা আমাকে এসএমএস করতে পারো, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা খাতায় লিখে রাখবে। এর পরের দিন আমি এই টপিকটার উপরে এমসিকিউ নিয়ে আসবো, ও এমসিকিউগুলো প্র্যাকটিস করলে দেখবে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট। ওকে বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।